আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। বেজে উঠেছে যুদ্ধের দামামা, গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। লিবিয়া ইস্যুতে লাভ হয়েছে এরদোগানের। হয়তো জো বাইডেনই প্রেসিডেন্ট হবেন বলছেন ডোনাল্ড ট্রাম্প। কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র বলছে ফাউসি। বিশ্বে ইরানি সবচেয়ে বেশি মাদক আটক করে বিবৃতি জাতিসংঘের। চীনের কমিউনিস্ট নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরোধ সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপের জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এর আগে অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছে প্রতিরোধ সংগঠন হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো। গাজার নিরাপত্তা সূত্র হামলার সত্যতা স্বীকার করে বলেছে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের খান ইউনুসে এ হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে শুক্রবার ইসরায়েলি এলাকা লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়। মে মাসের প্রথম দিকের পর ইসরায়েলে গাজা উপত্যকা থেকে ছোড়া এটি প্রথম রকেট হামলা। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে 1 জুলাই থেকে পশ্চিম তীরের দখলকৃত ফিলিস্তিনি এলাকা ইসরায়েলি ভূখণ্ডের অধীনে আনার কাজ শুরু করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর কোয়ালিশন সরকার। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশ এর বিরোধিতা করে বলেছে এতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি স্থাপনের কাজ ব্যাহত হবে, কিন্তু ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে এ কাজে সবুজ সংকেত দিয়েছে। লিবিয়া ইস্যুতে যুক্ত হয়ে নিজ দেশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বেশ সুনাম কুড়িয়েছেন, এমনটাই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের লেহাই ইউনিভার্সিটির অধ্যাপক ও রাজনৈতিক বিশেষজ্ঞ হেনরি বারোকে। তার মতে জাতীয়তা বোধ থেকেই লিবিয়া ইস্যুতে তৎপর হয়েছে তুরস্ক। এতে প্রতিবেশী রাষ্ট্রগুলো নারাজ হলেও ওই অঞ্চলে তুর্কির প্রভাব বাড়ছে। হেনরি বারোকে বলেন, লিবিয়ার বিভিন্ন ঘাঁটিতে সরাসরি সেনা মোতায়েন করেছে তুরস্ক। বিষয়টি তারা লুকচক্ষুর আড়ালে করেনি। এত করে লিবিয়ায় জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি তুরস্কেও তার কদর বেড়েছে। এতে খোদ এরদোয়ানেরই লাভ হয়েছে। তুরস্কের পার্শ্ববর্তী অন্যান্য রাষ্ট্রেও তার নেতৃত্ব গুণের চর্চা হচ্ছে, সঙ্গে বাড়ছে তুর্কির প্রভাব। ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড জিএনএর সঙ্গে লড়াই করে যাচ্ছে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি এলএনএ। জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক, অপরদিকে এলএনএ-কে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সৌদি আরব, ফ্রান্সের মতো রাষ্ট্র। দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের শুরু হয় ভূমধ্য সাগরে দুই দেশের সীমান্তবর্তী গ্যাস ক্ষেত্রগুলো নিয়ে জিএনএ ও তুর্কি সরকারের একটি চুক্তির মাধ্যমে। এরপর থেকে লিবিয়ার জিএনএর কর্তৃত্ব স্থায়ীকরণের জন্য সহায়তা শুরু করে তুরস্ক। এরদোয়ানের সমর্থনে জিএনএ গত কয়েক সপ্তাহে এলএনএর দখলে থাকা বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে। তাদের লক্ষ্য আরও কিছু ঘাঁটি ও অঞ্চল দখল করা। এতে করে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে এলএনএ। জিএনএর এই কর্মকাণ্ড এরদোয়ানের প্রভাবকে আরও বিস্তৃত করেছে। যতই মুখে হম্বিতম্বি করুন না কেন, আগামী নভেম্বরের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে যে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের থেকে বেশ পিছিয়ে আছেন তা ভালোই বুঝেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অবশেষে স্বীকার করে নিয়েছেন আমেরিকাবাসী তাকে পুনর্নির্বাচন নাও করতে পারে এবং প্রেসিডেন্ট হতে পারে বাইডেন, কারণ অনেক মানুষ তাকে আর সেভাবে ভালোবাসেন না। আমেরিকার বিভিন্ন স্থানের সমীক্ষায় দেখা গিয়েছে ব্যালট বক্সে বাইডেনের থেকে অনেকটাই পিছিয়ে আছেন ট্রাম্প। তবে হারার আশঙ্কা করলেও প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে পিছপা হননি ট্রাম্প। বাইডেন সম্পর্কে ট্রাম্পের অভিযোগ, তিনি কথা বলতে পারেন না, কেউ তার কথা শুনতেও চায় না এবং যখনই কথা বলেন দুটো বাক্যকেই জুড়ে কথা বলেন। তাই ক্ষুব্ধ ট্রাম্পের প্রশ্ন, ও আপনাদের প্রেসিডেন্ট হবেন কারণ কয়েকজন আর আমাকে ভালোবাসে না বলে। তিনি কিন্তু আজও দেশের হয়ে নিজের কাজ করে চলেছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় কোভিড মহামারীতে মৃতের সংখ্যা 1,25,000 ছাড়িয়ে যাওয়ায় সম্প্রতি ট্রাম্প সরকারকে তুলোধনা করেছেন বাইডেন সহ ডেমোক্রেট সদস্যরা। এমনকি এই পুরো মহামারী সংকটে ট্রাম্পের আচরণ শিশুসুলভ বলেও অভিযোগ তাদের।
করোনা ভাইরাস পরিস্থিতি ফের খারাপের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। 16টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশ মারাত্মক সমস্যায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি এস ফাউসি। গত 2 মাসের মধ্যে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রথম ব্রিফিংয়ে ফাউসি বলেছেন, কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে দেশ। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে একসঙ্গে কাজ করা। আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমাতে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের অগ্রগতির প্রশংসা করেছেন। গতকাল শুক্রবার দেশটিতে নতুন করে 40,000 সংক্রমিত রোগী পাওয়া গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গতকাল একদিনে সর্বোচ্চ সংক্রমিত শনাক্তের রেকর্ড হয়েছে, যা তার আগের দিনের রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রে 24 লাখ মানুষ সংক্রমিত হয়েছে এবং 1,25,000-এর বেশি মানুষ মারা গেছে। শুক্রবারের ব্রিফিংয়ে মিলেনিয়ালদের পরীক্ষা করার কথা বলা হয়, যাদের মধ্যে উপসর্গ নেই তাদেরও পরীক্ষার আওতায় আনার কথা বলা হয়েছে। মাইক পেন্স বলেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে টাস্ক ফোর্সকে মার্কিন জনগণকে সংক্রমণ সম্পর্কে জানাতে অনুরোধ করা হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনায় লকডাউন শিথিল করার প্রক্রিয়া বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিত ব্যক্তির সংখ্যা আরও 10 গুণ বেশি হতে পারে। ফাউসি বলেন, বর্তমানে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে তড়িঘড়ি করে আগেভাগে সবকিছু খুলে দেওয়া, জনগণ নিয়ম মানেনি এবং খোলার সময়ও নিয়মগুলো যথাযথভাবে মানা হয়নি, একে অপরকে সংক্রমিত করছে। এতে ঝুঁকিপূর্ণ অনেকেই সংক্রমণের শিকার হচ্ছেন। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, দ্রুত সংক্রমণ ঠেকানো না গেলে দেশের যে অংশে সংক্রমণ কমেছে সেখানে আবার সংক্রমণ দেখা দেবে। তবে নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো করোনা ভাইরাস ছড়ানোর কেন্দ্রস্থলগুলোতে এখন এটি নিয়ন্ত্রণে আসায় এর প্রশংসা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি বলেন, আমরা সংক্রমণের গতি কমিয়েছি, কার্ভ নিচে নামিয়ে জীবন বাঁচিয়েছি। তবে তিনি রাজ্যগুলো সচল করার সঙ্গে সংক্রমণ বাড়ার সম্পর্ক অস্বীকার করেছেন। তিনি উপসর্গহীন তরুণদের কাছ থেকে এটি ছড়িয়ে পড়ার কথা বলেছেন। তিনি তাদের সরকারি উপদেশ শুনতে পরামর্শ দেন। এর আগে গত মঙ্গলবার ফাউসি সহ স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে গঠিত 4 সদস্যের প্যানেল বলেছিল, নতুন মহামারী রোধে সামনের কয়েকদিন গুরুত্বপূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ দ্রুত বাড়ছে। প্যানেলের 4 শীর্ষ বিশেষজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার পরীক্ষা কমিয়ে দিতে কখনোই বলেননি। এদিকে করোনা মহামারীর মধ্যেই নির্বাচনী সমাবেশ পুনরায় শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লকডাউন পরবর্তী প্রথম নির্বাচনী ওই জনসভা গত শনিবার ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসা শহরে অনুষ্ঠিত হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যত বেশি টেস্ট করা হতে থাকবে তত বাড়বে করোনার সংখ্যা। এ কারণে আমি আমার সমর্থকদের বলেছি করোনা পরীক্ষা কমিয়ে দিতে। ট্রাম্পের এই মন্তব্যে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ফাউসি বলেন, আমার জানা মতে আমাদের কাউকে কখনো পরীক্ষা কমিয়ে দিতে বলা হয়নি, বরং আমরা আরও বেশি নমুনা পরীক্ষা করছি। এই কমিটির অপর 3 কর্মকর্তা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, খাদ্য ও ওষুধ প্রশাসন এবং স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রতিনিধিত্ব করছেন। তারাও একই কথা বলেন। স্বাস্থ্য বিভাগের সহকারী সচিব ব্রিট গিয়ারো, যিনি মার্কিন ডায়াগনস্টিক সক্ষমতা পর্যবেক্ষণ করেছেন আইন প্রণেতাদের উদ্দেশ্যে, তিনি বলেন, তিনি আশা করেন শিগগিরই প্রতি মাসে 4 কোটি থেকে 5 কোটি নমুনা পরীক্ষা করতে সক্ষম হবেন তারা। এর আগে গত 18 জন ফাউসি অবশ্য ভিন্ন কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের জাতীয় দৈনিক সংক্রমণের হার সমানতালে এগিয়ে চলা সত্ত্বেও করোনা মহামারীর নিয়ন্ত্রণ তারা রাখতে আর বিস্তৃত লকডাউনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো এলাকায় যেখানে সংক্রমণের হার বাড়ছে সেখানে লকডাউনের প্রয়োজন আছে কিনা সে প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ফাউসি বলেন, আমি মনে করি না আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলবো। বার্তা সংস্থা এএফপি-কে ফাউসি আরও বলেছিলেন, তিনি আশাবাদী যে শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে যা মহামারীর অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতি বছর বিশ্বের যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অবৈধ মাদকদ্রব্য আটক করে। গতকাল রাজধানী তেহরানে অনুষ্ঠিত মাদক চোরাচালান প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জাতিসংঘের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সারা বিশ্বে মাদকের অপব্যবহার এবং চোরাচালানের বিরুদ্ধে লড়াই করার কার্যকর পন্থা নিয়ে আলোচনা করেন তারা। ইরানের প্রতিবেশী আফগানিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ এবং এসব আফিম পশ্চিমা দেশগুলোতে চোরাচালানের ক্ষেত্রে চোরাকারবারীরা ইরানকে রুট হিসেবে ব্যবহার করে থাকে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরান এ সমস্ত অবৈধ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইরানে আটক করা মাদক পুড়িয়ে ফেলছে নিরাপত্তা বাহিনী। সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে 1980-র দশক থেকে এ পর্যন্ত 4000 ইরানি সীমান্ত নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছে। জাতিসংঘের রিপোর্ট বলছে, সারা বিশ্বে যে পরিমাণ আফিম আটক হয় তার শতকরা 90% ইরান আটক করে। এছাড়া শতকরা 48% মরফিন এবং শতকরা 26% হেরোইন ইরান আটক করে থাকে। এসব মাদকের প্রধান গন্তব্য হচ্ছে ইউরোপের দেশগুলো।
হংকংয়ের নাগরিক স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই ঘটনার সঙ্গে যে নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। হংকং নিয়ে সম্প্রতি চীনের পাশ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে বেইজিং। সমালোচকরা বলছেন, এই আইনে হংকংবাসীর রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে। আধা স্বায়ত্তশাসিত এই শহরে চীনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও খবরদারি বাড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষমতা কমানোর জন্য বেইজিংয়ের প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলশ্রুতিতে ভিসা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক ও বর্তমান নেতাদের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের চীনা দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। টুইটারে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস বলেছে, আমরা দ্রুত যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধের আহ্বান জানাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের 70,000 মানুষ নিহত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এক কথায় আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন ইমরান খান। পার্লামেন্টে ইমরান খান তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে বিদেশি দখলদারিত্ব বলে উল্লেখ করেছিলেন। 2001 সালে আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা তার মিত্ররা দেশটি দখল করে। কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।